থাইল্যান্ডে কোনটা পুরুষ আর কোনটা মহিলা এটা আপনি কোনোভাবেই চিনতে পারবেন না। মানে এখানে প্রচুর লেডি বয় রয়েছে। সাপ, লাইভ সাপের সাথে ছবি তুলতে গেলে অবশ্য টাকা দিতে হয়। আর সামনে বড় সাইজের একটা দৈত্য হেঁটে বেড়াচ্ছে, নাম হচ্ছে পাতায়া গোস্ট। মূলত ওয়াকিং স্ট্রিটের এই অংশটাই বেশি জমজমাট থাকে, বেশিরভাগ লোকজন এখানেই আসে। বিচের পাশে একটা সমস্যা হলো বেশিরভাগ মানুষই গাঞ্জা খায়, মদ গাঁজা এগুলোর জন্য একটা আড্ডাস্থল হচ্ছে এই বিচের পাশ। অবাধে চলে এগুলো এবং এ নিয়ে পুলিশের কোনো হেডেকও নেই। আর এখানে সারা রাত পার্টি করে দুপুর 3টার সময় ওঠা লোকের সংখ্যা নেয় কম না। এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট। দিনের বেলা ওয়াকিং স্ট্রিট একদম শুনশান নিরাপত্তা। রাত হলে এখানে কিন্তু নানা রকম ডিস্কো পার্টি, ডিজে পার্টি ইত্যাদি থাকে। আমাদের আজকের ভিডিওতে আমরা শুধু আপনাদেরকে পাতায়ার নাইট লাইফই দেখাবো না, তার পাশাপাশি দিনের বেলা এখানে কেমন থাকে তাও দেখাবো। রাত হলে এখানকার ওয়াকিং স্ট্রিট কেমন হয়, বিচ রোডে কি হালচাল হয়, আর এখানকার লেডি বয়রা কি কি ধরনের সমস্যা তৈরি করে এবং কিভাবে তাদেরকে চিনতে পারবেন। এছাড়াও পাতায়ার নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন, এখানে কি কি ধরনের খাবার দাবার পাওয়া যায়, আর আজকের এই বিশেষ দিনে কেন এখানকার সবাই সমুদ্রে ফুল ভাসাচ্ছে তাও আমরা আপনাদেরকে বলবো। এরকমের নানা বিষয় নিয়ে আমাদের আজকের এই বিশেষ তথ্যমূলক ভিডিও। তাহলে চলুন না শুরু করি পাতায়ার নাইট লাইফ নিয়ে আমাদের আজকের এই ভিডিও। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালের ওয়াকিং স্ট্রিট কেমন হয় আর সন্ধ্যার পরে কেমন হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। গত পর্বে আমরা আপনাদেরকে পাতায়ার বিখ্যাত কোরাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখিয়েছি, আর আজকে আমরা আপনাদেরকে পাতায়ার বিখ্যাত নাইট লাইফ দেখাবো। আমি এখন রয়েছি পাতায়ার সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা, যেখানে পাতায়া সিটি লেখা। দিনের বেলায় এটার একটা ভিউ আর রাতে অন্যরকম ভিউ। মূলত এই জায়গাটা পাতায়ার জেটি ঘাটের কাছে অবস্থিত, আর এখান থেকে বিভিন্ন আইল্যান্ডে ফেরি কিংবা স্পিডবোট ছেড়ে যায়। সন্ধ্যাবেলা কিছুটা সময় এই সমুদ্রের পাড়ে কাটানোর পরে আমি এখন রওনা দিয়েছি পাতায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিটের উদ্দেশ্যে। মূলত এই ফেরিঘাট থেকে পাতায়ার ওয়াকিং স্ট্রিটের পেছনের গেটে খুব সহজেই যাওয়া যায়। আর যাবার পথে এখানকার বিশেষ কোয়ালিটির ফুল দেখে আমরা থমকে দাঁড়ালাম। প্রথমে আমরা বুঝতেই পারিনি এই ফুলগুলো আসলে কি কাজে ব্যবহার করা হবে, পরে এখানের স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম। মূলত এসব ফুল বুদ্ধ ধর্মাবলম্বীরা নদীতে ভাসায় পূজা অর্চনার জন্য। আমরা এখন ওয়াকিং স্ট্রিটের পেছনের দিকে চলে এসেছি। যেহেতু সারাদিন আমি কোরাল আইল্যান্ডে ছিলাম, তাই ওখান থেকে ওই জেটি ঘাট থেকে উঠে পেছন দিক দিয়ে প্রবেশ করছি। এখানে যে বিশাল বড় কুমির ঝুলিয়ে রাখা হয়েছে, বিভিন্ন দামে আপনারা খেতে পারবেন, 200, 300, 400। পাশাপাশি কুমিরের মাথার বিশাল কালেকশন এখানে। পাশাপাশি এখানে একটা মার্কেট রয়েছে, ছোটোখাটো ফ্রুটস মার্কেট। মূলত এই ফলের মার্কেটটি পাতায়া ওয়াকিং স্ট্রিটের একদম পেছনের দিকে অবস্থিত, তবে এদিকে বেশ ভালোই ফলের কালেকশন রয়েছে। বিভিন্ন টাইপের ফ্রুটস। থাইল্যান্ডকে বলা হয় ফলের শহর, কারণ এখানে পৃথিবীর সব ধরনের ফলই কম বেশি পাওয়া যায়। এক কথায় বলতে গেলে কি নেই এখানে, আম, কাঁঠাল, লিচু, মাল্টা, ড্রাগন ফল, দুরিয়ান, ম্যাঙ্গোস্ট্রিন, রামবুটান, পেঁপে, আনারস, নারিকেল থেকে শুরু করে নানা প্রজাতির ফল। এছাড়াও আপেল, কমলা তো রয়েছেই। আর এখানের ডাব খুবই বিখ্যাত। এক কথায় থাইল্যান্ডকে নারিকেলের দেশও বলতে পারেন আপনারা। নানা রকম সি ফুড রয়েছে, ওয়েস্টার 100 বা 150 স্কুইড, 300 শ্রিম্প, 1 বাটি শ্রিম্প। আর এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের মাংসের স্টেক। তবে থাইল্যান্ডে আপনারা মাংস খাওয়ার আগে অবশ্যই নামটা ভালো করে পড়ে নেবেন। এখানে যেমন মাঝখানেটা হচ্ছে পর্কের মাংস, অর্থাৎ শূকরের মাংস। এছাড়াও এখানে গরুর মাংস এবং মাছও রয়েছে। হ্যালো, দিস ইজ অরেঞ্জ, দিস ইজ ম্যাঙ্গো। হাউ মাচ দিস ওয়ান? All 80. And this is fish. এখানে আবার লঙ্গান এবং
ডাবের পানি এই পাত্রে করে ঘোরানো হচ্ছে। এগুলো আবার এক ধরনের বিশেষ জুস আকারে বিক্রি করা হয়। সত্যি বলতে হচ্ছে কালে কালে কত কি দেখবো। এটা হচ্ছে চিকেন সাজলিক, এছাড়াও শুকর রয়েছে, গরু রয়েছে। গরুটা 80 আর এই শুকর হচ্ছে 70। মানে হালাল হারাম সব একসাথে রাখা হয়েছে, এটাই একটা সমস্যা। এছাড়াও আপনারা এখানে কলার ব্রেডও খেতে পারবেন, আর তার পাশাপাশি আপনারা বিভিন্ন রকমের চিকেন ফ্রাইও এখানে খুঁজে পাবেন। আমাদের বাংলাদেশের তুলনায় এখানকার চিকেন ফ্রাই অনেক বেশি সুস্বাদু। আর এটা একটা ককটেল শপ, মূলত হালাল কোনো ককটেল নয়, এখানে মদের ককটেল বিক্রি করা হয়। আর এটাই মোটামুটি ফুড কোর্টের অবস্থা। ফ্রুটস নিচ্ছি 100 গ্রাম 20 বাত, মিক্সড ফ্রুট, সবগুলো প্রসেস করে রেখেছে। আমি পছন্দ করে করে নিচ্ছি, যেমন তরমুজ, সব কিছু থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পেঁপে, সারাদিন পরে একটু মিক্সড ফ্রুটস খেলে ভালোই লাগে। হোয়াট ইজ দিস? Rose apple. রোজাপ্পা, আমাদের দেশের লাল জামরুল, মূলত এটা। ম্যাঙ্গো, Yes, mango. okay. Now wait. How much? 93. 93 baht. Okay. And 90 baht. 465 Oh, on a half kilo almost. Okay, okay. আমরা প্রায় আধা কেজির মতো ফল নিলাম এবং সব মিলিয়ে আসলো 90 বাht। সন্ধ্যাবেলা অনেকগুলো ফ্রুটস নিয়ে বসলাম, দেখি আসলে কেমন খেতে। থাইল্যান্ডের ফ্রুটস আসলে খুব বিখ্যাত। নাইস। এখানকার ড্রাগন আর বাংলাদেশি ড্রাগনের স্বাদ দিন রাত পার্থক্য। আসলে যে দেশের যে ফল বিখ্যাত, ড্রাগন ফল কিন্তু থাইল্যান্ডেরই, তা আমাদের বাংলাদেশে পরবর্তীতে কালচার করে চাষ করা হয়েছে। বাট পেঁপে আমাদের দেশেই সেরা। এটা অনেকটা পানসা। ম্যাঙ্গো, ওই হাই একটা জাত রয়েছে না কাটিমন, ওই জাতের আম। তরমুজটা কিন্তু ভালো। আপেল বলা হয়, আবার জামরুলের মতোও নয়, ডিফারেন্ট একটা স্বাদ, লাল জামরুল। তবে আঙুরের মতো এই জিনিসটা আমার খুব পছন্দের থাইল্যান্ডের। এটা দেখি কেমন। লিচুর মতো, তবে আমাদের বাংলাদেশি লিচুর স্বাদ বেশি। সুতরাং খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ওয়াকিং স্ট্রিটের পেছনের গেট থেকে আমরা এখন রওনা দিয়েছি ওয়াকিং স্ট্রিটের দিকে। দিনের বেলা এই ওয়াকিং স্ট্রিটে কমপ্লিটলি ভিন্ন চিত্র দেখা যায়। আর এই পাতায়ের জীবনযাত্রা একটু ডিফারেন্ট। মূলত এখানকার বেশিরভাগ মানুষজনই দিনের বেলা ঘুমায়, আর রাত হলে সগরম হয়ে ওঠে। যতই রাত বাড়তে থাকে ততই লোকজনের আনাগোনা বাড়তে থাকে। এটাই পাতায়ের জীবন। আর এখানে সারা রাত পার্টি করে দুপুর 3টার সময় ওঠা লোকের সংখ্যা নেহাত কম নয়। এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট। দিনের বেলা ওয়াকিং স্ট্রিট একদম শুনশান নীরবতা। রাত হলেই এখানে কিন্তু নানা রকম ডিস্কো পার্টি, ডিজে পার্টি ইত্যাদি থাকে। আর দিনের বেলা একদম শুনশান নীরবতা, কিছুই নেই, সবাই ঘুমাচ্ছে, যেন একটা ঘুমন্ত নগর। আসলে এটা থাইল্যান্ড, এখানে নানা ধর্মের লোকজন আসে, যার কারণে তাদের জন্য নানা রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা রয়েছে। এখানে আপনারা দুই পাশে যা দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে ডিস্কো, বার, নাচ গান, মদ, যত ধরনের নাজায়েজ কাজকর্ম আছে সব কিছুর আসর এখানে বসে। মূলত দিনের বেলা এভাবেই শুনশান নীরব পড়ে থাকে এই বিখ্যাত ওয়াকিং স্ট্রিটটি। আর তখন সব ধরনের যানবাহন এখানে চলাচল করে। কিন্তু রাত হওয়ার সাথে সাথে কিন্তু এই যানবাহন চলাচল এখানে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়।
তখন এটা পরিণত হয় ওয়াকিং স্ট্রিটে। এছাড়াও রাত নামলেই এখানে আর এক চিত্র দেখা যায়। আমরা এখন ওয়াকিং স্ট্রিট ধরে হাঁটছি, মাত্র সন্ধ্যা হয়েছে, এখনো তেমন একটা জমে ওঠেনি। লাইভ মিউজিক একা গাচ্ছে। মূলত এই ওয়াকিং স্ট্রিটে আপনারা ডিস্কো বারের পাশাপাশি বিভিন্ন টাইপের দোকানপাটও খুঁজে পাবেন। এক কথায় ট্যুরিস্টদের কাছে পণ্য সামগ্রী বিক্রি করার জন্যই এই ওয়াকিং স্ট্রিটে ভ্যারাইটি অফ শপ আপনারা খুঁজে পাবেন। যদিও এখানে যারা বেড়াতে আসে তাদের বেশিরভাগই ডিস্কো আর গান বাজনায় মেতে থাকে, তার ভেতরেও কিছু কিছু মানুষ এ সকল দোকান থেকে কেনাকাটা করে থাকে। বক্সিং শোরুম, এখানে কিছু জুয়েলারি শোরুম রয়েছে। ফলের দোকান সকালে যেভাবে দেখিয়েছিলাম এগুলো এখন এইভাবেই রয়েছে। নাইট ক্লাব এখনো জমে ওঠেনি। আপনারা যতই ওয়াকিং স্ট্রিটের সামনের দিকে যেতে থাকবেন ততই নাইট ক্লাব আপনাদের চোখে পড়বে। আর রাত যত গভীর হতে থাকে এই সকল নাইট ক্লাব ততই জমজমাট হতে থাকে। যেহেতু এখন মাত্র সন্ধ্যা হয়েছে তাই এখনো এগুলো ভালো করে জমে ওঠেনি। তবে এই ওয়াকিং স্ট্রিটে আসলে কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল সমস্ত বিখ্যাত ব্র্যান্ডই খুঁজে পাবেন। এই যেমন এটা হচ্ছে ম্যাকডোনাল্ডের শপ। এছাড়াও এখানে কেএফসি, বার্গার কিং থেকে শুরু করে সব ধরনের লোকাল এবং ফরেন ব্র্যান্ডই পাবেন। এগুলো এক একটা নাইট ক্লাব, রাত হলেই জমে ওঠে। একটা শোরুম, পোশাকের শোরুম, খাবার দাবারের দোকান। বলতে গেলে পৃথিবীর সব দেশ থেকেই এখানে পর্যটকরা বিপুল উৎসাহ নিয়ে ঘুরতে আসে। আর যত পর্যটক পাতায় আসে তার প্রায় 90%ই রাত হলে এই ওয়াকিং স্ট্রিটে এসে ভিড় করে, যার কারণে এখানে একটা মিলন মেলার তৈরি হয়। লাইভ মিউজিক শো হয়, ওপেন লাইভ মিউজিক শো হচ্ছে। প্রচুর দোকানপাট রয়েছে, লেডিস আইটেম, জেন্টস আইটেমের। সাপ, লাইভ সাপের সাথে ছবি তুলতে গেলে অবশ্য টাকা দিতে হয়। রাত বাড়ার সাথে সাথে এখানকার ওয়াকিং স্ট্রিটটা জমে উঠতে শুরু করেছে। আর এখানে যে সকল নাইট ক্লাব রয়েছে তার ভেতরে আসলে ছবি ভিডিও করা যায় না, এক কথায় রেস্ট্রিকশন রয়েছে। আসলে এই ওয়াকিং স্ট্রিটের অনেক অন্তরঙ্গ এন্টারটেইনমেন্ট গোপন রাখার জন্যই তারা ছবি ভিডিওতে বাধা প্রদান করে থাকে। তবে নিষিদ্ধ জায়গাগুলোতে কিন্তু লোকজনের ভিড় সবসময় একটু বেশি হয়, আর রাত বাড়ার সাথে সাথে তো তা আরও বহুলাংশে বেড়ে যায়। এছাড়াও প্লাকার্ড হাতে বেশিরভাগ লোকই আপনাদেরকে ডাকতে থাকবে। কেউ বা আপনাদেরকে খাবারের জন্য ডাকবে, আবার কেউ বা আপনাদেরকে মদ খাওয়ার জন্য ডাকবে। এছাড়াও নারীদের বিভিন্ন প্রলোভন তো রয়েছেই। এক কথায় নিষিদ্ধ এন্টারটেইনমেন্টের সবকিছুই এখানে অবাধে পাওয়া যায়। হচ্ছে সব নাইট ক্লাব, বড় বড় সব নাইট ক্লাব। আর হাঁটতে হাঁটতে আমরা কিন্তু ওয়াকিং স্ট্রিটের একদম সামনের দিকে চলে এসেছি। লাইভ মিউজিক চলছে, নানা রকম ভেলকিবাজি চলছে। আর সামনে বড় সাইজের একটা দৈত্য হেঁটে বেড়াচ্ছে, নাম হচ্ছে পাতায়া গোস্ট। মূলত ওয়াকিং স্ট্রিটের এই অংশটাই বেশি জমজমাট থাকে, বেশিরভাগ লোকজন এখানেই আসে। আর ওই হাঁটতে হাঁটতে খুব বেশি দূরে যায় না, যার কারণে এই দিকটাই সবসময় বেশি জমজমাট থাকে। এখানে কাকা আবার আইসক্রিম বানিয়ে দেয়, আইসক্রিম দেয়া নিয়ে নানা রকমের ছলচাতুরি করে। লাইভ ফিশ রয়েছে, লবস্টার, নাইট ক্লাব, একটা গেম শো হচ্ছে।
এই গেম শোটা অদ্ভুত একটা গেম শো। যদি বল মেরে মহিলাদেরকে ফেলে দিতে পারে তাহলে তাদের জন্য টেডি বিয়ার পুরস্কার রয়েছে। তবে এই বল নিক্ষেপ কিন্তু ফ্রি নয়, এটার জন্য অবশ্যই টাকা দিতে হয়। 100 বাতে 5টি বল আপনি মারতে পারবেন। শুরুতেই পূজা অর্চনা দেওয়া হচ্ছে একটা জায়গায়। মূলত বিচ রোডে হচ্ছে বিশাল বড় বিচ, আর বিচের পাশ দিয়ে তৈরি হওয়া ওয়াকওয়ে। ওয়াকিং স্ট্রিটটা ঘোরা শেষে আমরা এখন পাতায়া বিচ রোডে চলে এসেছি। রাতের বেলা এই জায়গাটাও জমজমাট থাকে, আর কেন জমজমাট থাকে তা আমরা আপনাদেরকে ধীরে ধীরে জানাচ্ছি। রাতের পাতায়া বিচটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। প্রচুর মানুষজন এখানে বসে আছে, চেয়ারে, কেউ ফ্লোরে, কেউ মাদুর বিছিয়ে বসেছে। আর রাস্তায় দুই ধারে অনেক ধরনের মহিলারা দাঁড়িয়ে থাকে, বলতে পারেন রঞ্জনা। এই রঞ্জনারা খদ্দেরের আশায় এখানে দাঁড়িয়ে থাকে। এই পুরো যে স্ট্রিটটা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে থাকে। মানে রাতের বেলা আপনারা যখন এই বিচ রোড দিয়ে হাঁটবেন তখন শান্তিতে হাঁটতে পারবেন না এদের যন্ত্রণায়। যার কারণে হয় সেফ ওয়েতে যে বিচ রোড ধরে যেতে হবে, অথবা আপনারা যদি মুরব্বি টুরব্বির সাথে নিয়ে আসেন তাহলে ভুলেও কিন্তু বিচ রোডে রাত 8টার পরে আর প্রবেশ করবেন না। যা ঘোরাঘুরি সন্ধ্যার আগেই চেষ্টা করবেন শেষ করতে। 8টার পরেই এখানে নানা রকমের অযাচিত মহিলাদেরকে দেখা যায়। আর যাদের নেশাই থাকে এই ধরনের জিনিস, তারা তো এই রাস্তাটা পছন্দ করবেই, এটাই স্বাভাবিক। যেহেতু আমরা মুসলমান ধর্মে কিন্তু জেনা করা হারাম, এরকম একটা ব্যাপার রয়েছে। যদিও সব মুসলিমরা ব্যাপারটা ফলো করে না, আসলে পিওর মুসলিম ধর্ম অনুসারে সবাই চলাফেরা করে না। যার কারণে এই রাস্তা দিয়ে হাঁটার সময় অন্যান্য দেশ থেকে, বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে আসে বা ইউরোপিয়ান যেসব কান্ট্রি থেকে, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে যেসব লোকজন আসে, তারা সবাই এই রাস্তাটা খুব পছন্দ করে। এর কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দেশের মেয়েরা দাঁড়িয়ে থাকে। আপনারা বলতে পারেন যে একদিন থেকে শুরু করে 1 বছরের বউ আপনারা টাকার বিনিময়ে এখানে খুঁজে পাবেন, কন্ট্রাকচুয়াল বউ। বাট কন্ট্রাক্টের টাকার পরিমাণটা খুবই বেশি। মোটামুটি বছরের জন্য নিতে গেলে আপনাকে কম করে হলেও 15-20 লাখ টাকা খরচ করতে হবে। এদের যে পরিমাণ ডিমান্ড আর যে চাহিদা, মূলত এদের সর্বনিম্ন ডিমান্ড 1000 বাত থেকে শুরু, তারপরে সর্বোচ্চ ডিমান্ড এর কোনো সীমা পরিসীমা নেই। আসলে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দেশের বিভিন্ন আকার আকৃতির উপরে নির্ভর করে, শিক্ষাগত যোগ্যতার উপরে নির্ভর করে এদের নানা রকমের ডিমান্ড। যার কারণে এই জায়গাগুলোতে যারা আসে অনেকে কিন্তু এর লোভই আসে। আর একটা ব্যাপার হচ্ছে এই পাতায়া যতটা না অ্যাট্রাকটিভ, যতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তার চেয়ে কিন্তু এই ধরনের এই নারীর আকর্ষণে লোকজন বেশি ছুটে আসে। তবে পাতায়া হচ্ছে খুব নিরাপদ একটা জায়গা। এখানে নারী হোক পুরুষ হোক, কিন্তু নিরাপত্তাহীনতা নেই। প্রস্টিটিউশন কিন্তু সারা পৃথিবীতেই রয়েছে, যেমন বাংলাদেশেও রয়েছে, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও প্রস্টিটিউশন রয়েছে। বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে কিন্তু নিরাপদ নয় মানুষ। আপনি রাত 2টা, 3টা, 4টার সময় কিন্তু যেখানে সেখানে একটা মহিলা মানুষ শুয়ে বসে ঘুমাতে পারবে না। কিন্তু পাতায়া ওপেন ফ্রি স্বর্গরাজ্য মহিলাদের। এখানে দেখা গেছে যে ভোর 4টার সময় যদি কোনো মেয়ে একা একটা রাস্তায় বা ফুটপাতে ঘুমিয়েও থাকে, কেউ তার দিকে ফিরেও তাকাবে না। এর কারণ হচ্ছে এখানকার আইন ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ খুবই সচেতন। আপনি জোর করে কোনো কিছু করতে পারবেন না, যা কিছুই করতে হবে টাকার বিনিময়ে করতে হবে। মানে দাঁড়াচ্ছে আপনি জোর করে কারো সম্মানহানি করতে পারবেন না, কাউকে টাকার বিনিময়ে রাজি খুশি রেখে যা খুশি তাই করতে পারেন। এটাই হচ্ছে নগরীর বৈশিষ্ট্য। মানে এখানকার কালচারটাই এমন। এখানকার কালচারই হচ্ছে যে টাকার বিনিময়ে যা খুশি তাই করে বেড়াও, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে বা মনের বিরুদ্ধে নয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পাতায়া যেমনটা মানুষ মনে করে যে এখানে বোধহয় নারীতে 6 লাভ, প্রতিটা নারী মানেই হচ্ছে যে ভোগের বস্তু, এরকমের আসলে নয়। এটা আসলে এক শ্রেণীর গুটিকতেক নারী রয়েছে, স্থানীয়
বা যারা প্রফেশনালি এর সাথে যুক্ত হয় বা অনেকে সাইড প্রফেশন হিসাবে এই পেশার সাথে যুক্ত হয়, তারাই এটার সাথে ইনভলভ। বাট যারা ট্যুরিস্ট ঘুরতে আসে, সাধারণ যারা মানুষ রয়েছে, এদের সংখ্যাই বেশি যারা কিন্তু এই খারাপ কাজটার ভেতরে জড়ায় না, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ভালো মানুষটাই বেশি পাবেন। এই কাজের সাথে জড়িত লোকজনের সংখ্যা খুবই কম পাবেন। তবে সেই হিসাবে ভারতে কিংবা বাংলাদেশেও নেহায়েত কিন্তু এই খারাপ শ্রেণীর মানুষটার সংখ্যা একদমই কম নয়। রাতের বেলা বিচের দৃশ্য। বিচের পাশে একটা সমস্যা হলো বেশিরভাগ মানুষই গাঞ্জা খায়। মদ, গাঁজা এগুলোর যেন একটা আড্ডাস্থল হচ্ছে এই বিচের পাশ। অবাধে চলে এগুলো, এবং এ নিয়ে পুলিশের কোনো হেডেকও নেই, কারণ এগুলা রুলস করাই রয়েছে এই দেশে, মানে সব বৈধ, অবৈধ কিছুই নেই, যার কারণে সবাই খায়ও। আমরা যারা খাই না, আমাদের জন্য আসলে খুবই ভেজাল, গন্ধে হাঁটাহাঁটি করাটা দুষ্কর। আর বিশেষ করে ইন্ডিয়ান যারা রয়েছে, ইন্ডিয়ানরা তো মদের পোকা বলতে পারেন আপনারা, আর তাদের ধর্ম অনুযায়ী এটা বৈধ, যার কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে খায়। আর আমাদের ধর্মের বলতে গেলে সৌদিয়ানরাও কিন্তু বর্তমানে মদ খায়, বর্তমানে না, বহুত আগে থেকেই খায়। হাতে গোনা গুটি কয়েক মুসলিম বাদে বেশিরভাগ মানুষই কিন্তু এই পৃথিবীতে মদ খায়, একদম মুসলিম চেতনা নিয়ে চলে, জেনুইন এরকম মানুষ, এদের সংখ্যা খুঁজে পাওয়া খুবই কম। তারপরও পার্সেন্টেজ হিসাবে মিলালে দেখা যাবে যে পুরো পৃথিবীর 2% মানুষ মদ খায় না। বিভিন্ন ফুলের দোকান রয়েছে। আমরা এখন বিচ রোড ধরে হাঁটছি, আর এখানে কিন্তু এই যে আপনারা চাইলে প্যারাসেইলিং, স্কুবা ডাইভ, আন্ডার সি ওয়াটার, বিভিন্ন টাইপের প্যাকেজ নিতে পারেন। তার পাশাপাশি ফুল সাজিয়ে রেখেছে। আজকে এই পাতায়ার বিচ রোডে একটা উৎসব আমেজ তৈরি হয়েছে। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কি একটা অনুষ্ঠান রয়েছে, আর সেই উপলক্ষে তারা বিস্তর ফুল বিক্রি করছে। দেখি সামনের কারো কাছ থেকে আমরা জেনে নিব আসলে এই ফুলগুলো দিয়ে তারা কি করবে। প্রচুর পর্যটক বসে আছে, বাট বেশিরভাগই এখানে গাঁজা সেবন করছে। আসলে দেখতে যতটা সুন্দর, কিন্তু এখানকার পরিবেশ ততটা সুন্দর নয়। মানে মদ, গাঁজা এগুলোর আসক্তি নিয়ে বসে আছে সবাই। কেউ কেউ অবশ্যই হেঁটে দেখছে রাতের পরিবেশ কেমন, জানার চেষ্টা করছে, টাইমটা এনজয় করছে। কেউ হয়তো বা ডিস্কোতে যাচ্ছে একটু নাচ গান উপভোগ করতে, কেউ লাইভ শো দেখার জন্য যায়। পুরো বিচ রোডটা বিশাল লম্বা, প্রায় 2 কিলোমিটার মতো হবে। এদিকে বেশ কিছু নারিকেল গাছ রয়েছে, যদিও এগুলো নো স্মোকিং জোন লেখা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুধু স্মোকিংই নয়, এখানে গাঁজাও খাওয়া হয় রাত হলে। তবে দিনের বেলা কিন্তু আবার এখানকার আইন বদলে যায়। আর থাইল্যান্ডের নো স্মোকিং জোনে আপনি যদি স্মোক করেন আর পুলিশ যদি ধরে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে। এই জন্য অবশ্যই থাইল্যান্ড বেড়াতে আসলে এই ব্যাপারে সাবধান থাকবেন। এক কথায় থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর ভ্রমণ পিয়াসী মানুষজনের অন্যতম প্রধান একটা ডেস্টিনেশন। বেশিরভাগ মানুষজনই কিন্তু এখানে ঘুরতে আসে, আর বিভিন্ন দেশের মানুষজন আসে। বলতে গেলে পৃথিবীর সব দেশের মানুষই এখানে বেড়াতে আসে। স্পেসিফিক হাতে গোনা 1-2টা দেশ বাদ, নানা দেশের বর্ণের, ভাষা, গড়নের, চেহারা, রঙের মানুষ আপনারা এখানে দেখতে পাবেন। লট অফ ভ্যারাইটি অফ পিপল হিয়ার। যতই রাত বাড়তে থাকে, এই অঞ্চলের মানুষজনের ঘোরাঘুরির মাত্রাও বাড়তে থাকে, জনসমাগমও বাড়তে থাকে। এদিকে যত রাস্তা ধরে আপনারা হাঁটবেন, ততই বিচিত্র সমস্ত মানুষজন দেখতে পাবেন। কালকে একটা ফেস্টিভ্যাল রয়েছে, এই উপলক্ষে দেখা গেছে যে এখানে ফুলগুলো সাজিয়ে রেখেছে সবাই, বিভিন্ন টাইপের ফুল নিয়ে বসেছে সবাই। আসলে ভ্যাকেশনের পূর্ণ আনন্দ নেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষজন এখানেই ছুটে আসে। এর একটা কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে নিরাপত্তা। থাইল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। আসলে আপনি এখানে ব্যাগ রাস্তার মাঝখানে ফেলে রেখে যান, ওই ব্যাগ ওভাবেই পড়ে থাকবে। আর আপনি যদি ভুল করে আপনার ভাড়া করা একটা স্কুটি, বাইক রাস্তার মাঝখানে ফেলে রেখে আসেন, এবং 1 মাস পরে আপনার মনে পড়ে যে আমার একটা স্কুটি ছিল, ওটা আমি তো ভুল করে ওখানে ফেলে রেখে এসেছি, আপনি ওখানে গেলে আবার স্কুটি
যেখানেটা সেখানেই খুঁজে পাবেন। এরকমই হচ্ছে এখানকার মানুষজনের অনেস্টি, চুরি চামারি তাদের মধ্যে নাই। তবে বাটপাড়ি যে নাই তা না, এখানে মানুষজন কিছু কিছু ক্ষেত্রে বাটপার, বিশেষ করে ট্যুরিজম এলাকাগুলোতে, হোটেল থেকে শুরু করে সব জায়গাগুলোতেই বাটপাড়ি রয়েছে। মানে আপনার কাছ থেকে চিটিং করে যতটুকু নেওয়া যায় তাতে তারা কার্পণ্য করবে না, বাট চুরি জিনিসটা একদমই নেই, সেই হিসাবে নিরাপদ। তবে বাটপাড়ির ব্যাপারেও যদি অভিযোগ দেন পুলিশের কাছে, সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেয়। তবে অনেকে ঘুরতে আসে একদিন দুই দিনের জন্য, আর কি অভিযোগ দেবে, তাই আর ওইভাবে অভিযোগ দেয় না। এবার আসি এখানকার খাবারের প্রসঙ্গে। আপনারা এখানে খাবারের জন্য প্রচুর 7-11 শপ পাবেন। এখানে নানা টাইপের প্রসেস ফুড রয়েছে, তার পাশাপাশি কিন্তু কসমেটিক্স আইটেম, গৃহস্থলী আইটেম রয়েছে। এর পাশাপাশি আপনারা নানা রকমের রেস্টুরেন্ট খুঁজে পাবেন এবং নানা ফ্লেভারের, দেখা গেছে যে ইন্ডিয়ান, বাংলাদেশি, চাইনিজ, থাই, জাপানিজ, ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, নানা ফ্লেভারের খাবার দাবারের বিপুল সম্ভার রয়েছে এখানে। তার পাশাপাশি এখানকার স্ট্রিট ফুড খুবই ভালো এবং খাবার দাবার খুবই স্বাস্থ্যসম্মত। খাওয়া নিয়ে কারো কোনো কমপ্লেন নেই, যার কারণে সবাই এখানে এসে খাবার নিয়ে সন্তুষ্ট এবং এসে তেমন একটা পেরেশানির মধ্যে পড়ে না, যেটা বাংলাদেশ কিংবা ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই প্রবলেমগুলোতে পড়তে হয়। যার কারণে ট্যুরিস্টদের একটা পছন্দের গন্তব্য হচ্ছে এই থাইল্যান্ড। আর এই বিচ রোড ধরে পুরা রাস্তাটাই কিন্তু সন্ধ্যা থেকে জমজমাট হওয়া শুরু করে। রাত যত গভীর হয় ততই ব্যস্ততা বাড়তেই থাকে, লোকজন ঘোরে ফেরে, টাইম এনজয় করে। দেখেন যানজট শুরু হয়ে গিয়েছে, এমনকি রাত 2টোয় আসলেও আপনারা এরকমই যানজট খুঁজে পাবেন এখানে। আর সবসময় কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও এখানে রেডি থাকে। দেখা গেছে যে এই যে দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি অল টাইম প্রিপেয়ার থাকে, যদি কোথাও কোনো দুর্ঘটনার খবর পায় সাথে সাথে প্রস্তুত থাকে। পাশাপাশি পুলিশ সার্বক্ষণিকভাবে এই জায়গাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকে। মানে একটা ট্যুরিস্ট এলাকা কতটা নিরাপদ রাখতে হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাকে থাইল্যান্ড আসতে হবে। আর দায়িত্ব কাকে বলে সেটা শিখতে হলে থাইল্যান্ড আসতে হবে। মানে ফাইজলামির জায়গা এখানে নাই। এখানে পুলিশ দেখতে মনে হবে যে কোনো কাজই করছে না, দাঁড়িয়ে আছে শুধু। বাট আপনি একটা অন্যায় করে দেখেন এবং সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। এরা এদের দায়িত্বে কর্তব্যে খুবই সিনসিয়ার এবং রাস্তাঘাটে আপনি যখন চলাফেরা করবেন, ট্রাফিক বিভাগ কখনোই আপনাকে অযথা হয়রানি করবে না। হয়রানিটা তখনই করবে যখন আপনি নিয়ম ভঙ্গ করবেন এবং যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না দিবেন। মানে অযথা ওই লাইটের কর্নার ভাঙা, হেডলাইট একটা জ্বলে কেন, অমুক সমস্যা কেন, তমুক সমস্যা, মানে সিলি ব্যাপার যেটা শুরুতে ফিটনেসই পাওয়ার কথা ছিল না, এইসব ব্যাপার নিয়ে বাংলাদেশের মতো এখানে কোনো ঝামেলা নেই। আর এদিকে আসলে এই বিচ রোডের এই ওয়াকওয়েতে চমৎকার কিছু খেজুরের গাছ লাগানো দেখতে পাবেন, যেগুলো এখানকার এনভায়রনমেন্ট খুবই নান্দনিক করে তুলেছে। পাশাপাশি প্রাকৃতিক ছোঁয়াও বজায় রেখেছে। একটা পেভমেন্টের সাথে কি সুন্দরভাবে গাছগুলো লাগানো রয়েছে এবং সময় সময়গুলোকে মেনটেন করা হয়, সত্যি পরিচ্ছন্ন, ছিমছাম। এবারে আসি যারা একদিনের বউয়ের খোঁজে আসে, তারা অনেক সময় বউ খুঁজতে গিয়ে জামাই পেয়ে যায়। কারণ হচ্ছে থাইল্যান্ডে কোনটা পুরুষ আর কোনটা মহিলা এটা আপনি কোনোভাবেই চিনতে পারবেন না। মানে এখানে প্রচুর লেডি বয় রয়েছে, তাহলে আপনি চিনবেন কীভাবে? এদের থেকে একটু সাবধানে থাকা দরকার, কারণ এরা অনেক ধরনের স্ক্যাম করে। যেমন ধরেন রাতে একা একা আপনি হাঁটছেন, হুট করে আপনাকে জড়িয়ে ধরে একটু ভাব জমাতে চাইবে। সো আপনি যদি এদের ফাঁদে পা দেন, সেক্ষেত্রে যেটা হবে, সে ভাবের সুযোগে পকেট থেকে টুকটাক কিছু জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যাবে, যেটা আপনি টেরও পাবেন না। যখন টের পাবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এই ধরনের স্ক্যামিং তারা করে, যার কারণে এই লেডি বয় থেকে সাবধান থাকাই ভালো। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরাও একদিনের বউয়ের প্রফেশনে জড়িত এবং থাইল্যান্ডের লেডি বয়ের একটা বিশাল অংশ একদিনের বউয়ের সেবা দিয়ে থাকে। এদেরকে চেনার কিছু সিস্টেম রয়েছে। নাম্বার 1, এদের আকৃতি নর্মাল মেয়েদের চেয়ে, সাধারণত আপনারা বুঝতেই পারছেন যে মেয়েরা কিন্তু সাইজে বা হাইটে একটু ছোট হয়, আর পুরুষ কিন্তু আমরা একটু লম্বা হই। তো লেডি বয়দেরকে দেখবেন
যে তাদের হাইট মোটামুটি একটু উঁচু, আর হাত পায়ে মানে লোম এমনভাবে ছাঁচা থাকে বা পার্মানেন্টলি থাকে যে কোনোভাবে ধরতে পারবে না পুরুষ না মহিলা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এদের ভাবভঙ্গি অনেকটা অ্যাগ্রেসিভ হবে, নর্মাল মহিলাদের মতো অতটা নম্রভদ্র হবে না তারা, বাট এটাও কোনো কজ হতে পারে না যে আপনি আসলে একটা লেডি বয় কীভাবে চিনবেন। তৃতীয় আর একটা ব্যাপার হচ্ছে কণ্ঠস্বর। হ্যাঁ, কণ্ঠস্বরের মাধ্যমে আপনি কিছুটা আন্দাজ করতে পারেন, কারণ এরা তাদের পুরুষালী যে কণ্ঠস্বর যেটা রয়েছে ওটা কিন্তু এরা চেঞ্জ করতে পারে না। তারপরেও এখন বর্তমানে অনেকে কিন্তু ওই যে মেয়েদের মতো করে কথা বলার চেষ্টা করে, যার কারণে এটাও অনেক সময় ধরা ডিফিকাল্ট। বাট লাস্ট একটা টেকনিক রয়েছে যেটার মাধ্যমে আপনি ধরতে পারবেনই যে সে লেডি বয় কিনা। এটা হচ্ছে পুরুষের গলায় যে আদম ডট থাকে ওইটা, মহিলাদের কিন্তু আদম ডট থাকে না। এটা দেখে আপনি 100% শিওর হতে পারবেন যে লেডি বয় কিনা। তবে মোটামুটি সামনাসামনি দেখলে আপনি বুঝে যাবেন। মূলত এখানে একটা পূজা অনুষ্ঠান হচ্ছে। মূলত এই ফেস্টিভ্যালটা হবে, এটার জন্য এত ফুল বিক্রি হচ্ছে, মানে সবাই একসাথে এই ফুলগুলো পানিতে ভাসাবে। ফুল ভাসানো নিয়ে কথা বললাম যে এটা আসলে কি। এই ফুল ভাসানোর ব্যাপারটা হচ্ছে এটা একটা ডে যেটাকে বলে লয়কাথং ডে, তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী যে সমুদ্র দেবতাকে খুশি করার জন্য এই ফুল ভাসায়। বাট সবাই কিন্তু একসাথে এই ফুল ভাসিয়ে দেয় না, যে যখন সময় পায় নিভৃতে নীরবে গিয়ে ফুল ভাসিয়ে দেয়। এবং মোটামুটি এই বৌদ্ধ ধর্মাবলম্বী সবাই এই ফুল কিন্তু ভাসায়, এবং এই কারণে আজকে সিকিউরিটি ব্যবস্থা কিন্তু অনেক বেশি রাখা হয়েছে এই ফুল ভাসানো উপলক্ষে বা স্পেশাল রিলিজিয়াস ডে উপলক্ষে। আমরা একটু বিচে নেমেছি, গিয়ে দেখি যে আসলে কত মানুষ এখানে ফুল ভাসাচ্ছে ওই সমুদ্র দেবতাকে খুশি করার জন্য। যদিও এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা বিশ্বাস যে অনেকে নেমেছে পানির ভেতরে ফুল ভাসানোর জন্য। তবে এই যে হলুদ সীমারেখা রয়েছে এর মধ্যেই ভাসাতে হবে, যাতে পরবর্তীতে আবার পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছে তারা যেন সহজে এই ওয়েস্টেজ আবার সংগ্রহ করে নিতে পারে। কিন্তু ব্যাপারটা আমাদের দেশের বিজু উৎসবের মতো নয়। রাঙামাটিতে কিংবা পার্বত্য অঞ্চলে যেটা দেখা যায় ওই পয়লা বৈশাখের একদম সকালবেলা একসাথে সব মানুষ ফুল ভাসিয়ে দেয়, সেটা দেখতে কিন্তু একটা চমৎকার দৃশ্যের অবতারণা করে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি লয়কাথং ডে, মানে যার যার মতো করে সমুদ্র দেবতাকে খুশি করার জন্য একে একে ফুল ভাসায়। আর এখানে ভাটা হওয়ার পরে একটা ভয়ঙ্কর জিনিস চোখে পড়ল, যে সাধারণত আমাদের বাংলাদেশে যেসব সমুদ্র বিচ রয়েছে, কক্সবাজার, সেন্ট মার্টিন, কুয়াকাটা, ওইসব জায়গায় কিন্তু হুট করে সমুদ্র এতটা গভীর হয়ে যায়নি। এখানে দেখেন এই যে হচ্ছে বিচ, মূলত যেখানে একদম উপরের বালির লেয়ার, এখান থেকে এই জিনিসটা হুট করে একদম 10-20 কদমের মধ্যেই আমার মাথার সমান গভীরতা। এখানে দেখেন খুবই ভয়ানক রকম খাড়া এই জায়গাটা। এই কারণে এখানে গোসল করা খুব একটা নিরাপদ নয় জোয়ারের সময়, তবে ভাটার সময় নামা যায়। যে এখানে আলো জ্বালিয়ে ফুল নিয়ে এসেছে ভাসাবে বলে। নর্মালি এই সময় সাগরের পাড়ে কিন্তু এত মানুষ থাকে না থাইল্যান্ডে, কিন্তু আজকের এই বিশেষ ফেস্টিভ্যাল উপলক্ষে প্রচুর মানুষ। এই যে দেখেন যারা ভাসিয়ে গেছে সেগুলো আবার জড়ো করে রাখা হয়েছে ফুল, কিন্তু তাদের প্রার্থনা সেরে নিচ্ছে, অনেকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। শুধু যে থাই পিপল এই ফুল ভাসাচ্ছে তা কিন্তু নয়, পশ্চিমা যারা এসেছে তারাও কিন্তু এই কালচারের সাথে সংহতি রেখে, একাত্মতা রেখে তারাও ফুল ভাসাচ্ছে। শত শত মানুষ জড়ো হয়েছে এই ফুল ভাসানোর জন্য, শত শত মানুষ একসাথে ফুল ভাসিয়ে দিচ্ছে।
সুতরাং পাতায়ার নাইট লাইফ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে এই থাইল্যান্ডের অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।